এটা ইতিহাসে তিনটে যুগ আমাদের। আম, প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। প্রাচীন যুগ যখন, তখন আমাদের সিম্বল করা হয় এটা আলতামিরার সেই ছুটন্ত বাইসনের ছবি। যখন মানুষ গুহায় বাস করছে, গুহায় ছবি আঁকছে, ওই যে নিচে পাথরের অস্ত্র শস্ত্র, তারপরে হায়ারোগ্লিফিক্স আসছে, ওই মানুষ, লেটার আসেনি তখন, মানুষের অবস্থা তখন ওই রকম একটু নিচু কুঁজো হয়ে হাঁটে। তারপর এই মানুষ ওই পিরিয়ডটা পালানোর পর দেখা গেল আধুনিক যখন আসছে, এই আধুনিক না, মধ্যযুগ, মধ্যযুগ আসছে, মানুষ এক্সপ্লোরেশন, তখন ওই পৃথিবীটা গোল কিনা ম্যাজেলান বেরিয়ে পড়ছে, পাহাড় জঙ্গল সমুদ্র সমস্ত জায়গায় মানুষ বেরিয়ে পড়েছে। তখন এই ব্যাপারগুলো বেশি করে দাঁড়াচ্ছে, এই মানুষ পায়ে হেঁটে ঘুরছে, এক্সপ্লোরেশন মূলত, অবজারভেশন, এইসবগুলো চলছে। আর আধুনিক যুগ যখন এসে পৌঁছলো, তখন আধুনিক যুগের মানুষের কনসেপ্ট হয়ে গেল ফ্লাই, কে কত দূর উড়ে বেড়াতে পারছে আর কি, পাখিকে কনসেপ্ট করা হয়। মানে ফ্লাইটা হচ্ছে মানে এটা একটা সিম্বল যে এয়ার এখন। নমস্কার। আজকের ভিডিওতে আমার অতিথি শক্তিপদ ভট্টাচার্য। আসুন ওনার সাথে পরিচয় করিয়ে দিই। আমি শক্তিপদ ভট্টাচার্য, একজন ইতিহাসের প্রাক্তন শিক্ষক। খুব ছোটবেলা থেকেই ভ্রমণটা আমার অত্যন্ত প্রিয় বস্তু, যার ফলে ভারতবর্ষকে আমি পায়ে হেঁটে, সাইকেলে, বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্রামগঞ্জের মধ্যে দিয়ে দেখেছি। তো ভ্রমণটার মধ্যে দিয়ে যেটা পেয়েছি, যে তাতে আমি দেখেছি যে এত বেশি আত্মনির্ভর হওয়া যায়, এবং এই চলমান যে আমাদের জীবজগৎ থেকে আরম্ভ করে, প্রকৃতি থেকে আরম্ভ করে, সংস্কৃতি যাই রয়েছে, তার যে অপূর্ব ভাণ্ডারের মধ্যে দিয়ে ভ্রমণ করতে করতে যে বিরাট জ্ঞান আহরণ করা যায়, সেটা দেখেছি ভ্রমণ একমাত্র স্বয়ংসম্পূর্ণভাবে বিরাট আকারে একজন যে কোনো ভ্রমণার্থীকে দিতে পারে। ওনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে কেন এডুকেশনাল ট্যুর অবশ্যই করা উচিত প্রতিটা স্কুলের ছাত্রছাত্রীদের কাছে, সেই বিষয়ে ওনার কাছে আমার প্রথম প্রশ্ন এটা। ভ্রমণ, এটা আমরা জানি যে শিক্ষার একটা প্রধান অঙ্গ। কারণ যে জিনিসটা আমাদের পড়ার সাথে সাথে চাক্ষুষ হয়, সেটা অনেক বেশি মানুষের মনের মধ্যে থেকে যায়, এবং সে সেটার মধ্যে সম্পৃক্ত হতে পারে। যেমন আমরা বলছি যে অনেক জিনিস আমরা পড়ি, সেগুলি যে সবগুলোই সম্পৃক্ত হবে এমন নয়। যেমন আমরা গ্লেশিয়ার সম্বন্ধে পড়ি, একটা এডুকেশনাল সম্বন্ধে টুডে গ্লেশিয়ারে নিয়ে যাওয়া খুব মুশকিল, কারণ গ্লেশিয়ার শুরু হয় ধরুন আপনার একটা 15,000-এর ওপর থেকে। কিন্তু বাকি যে অন্য বিষয়গুলো, সেগুলো সম্বন্ধে যদি আমরা অনুধাবন করি, যেমন সেটা জিওগ্রাফির ক্ষেত্রে হতে পারে, যেমন বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, ইতিহাসের ক্ষেত্রে হতে পারে, সেইগুলো যদি আমরা নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের সেই জায়গাগুলো দেখাই, তাহলে কিন্তু অনেক বেশি সেই ছাত্রছাত্রীরা উপকৃত হতে হবে। কিন্তু তার মধ্যে একটা প্যাটার্ন, আমরা যেহেতু আমরা একটা এই ভ্রমণ নিয়ে কাজ করছি, আজকে প্রায় আমাদের একটা সংস্থাও আছে ভ্রমণ আড্ডা বলে, কলকাতাতে আমাদের ট্রাভেল রাইটার্স ফোরাম আছে। সেখানে আমরা দেখেছি যে ছাত্রছাত্রীদের উপযোগী ভ্রমণ করাতে গেলে যেটা স্কুলগুলোতে হয় না, সেটা হচ্ছে এই ভ্রমণে যাওয়ার আগে একটা কোশ্চিনিয়ার তৈরি করতে হবে। যে ছাত্রছাত্রী যেই বাসে উঠলো বা ট্রেনে গেল, যে স্টার্ট হলো, আমি একটা তাকে কাগজ দিয়ে দিলাম কিছু কোশ্চেনের। সেটা যদি বিজ্ঞানসম্মত ট্যুর হয় সেই অনুযায়ী প্রশ্ন, যদি ইতিহাস সংক্রান্ত ট্যুর হয় সেই সংক্রান্ত। আমি মিউজিয়াম নিয়ে যাচ্ছি, মিউজিয়ামের আমি হয়তো 10টা প্রশ্ন আমি ছাত্রছাত্রীদের ওই কোশ্চেনিয়ারে দিয়ে দিলাম, সে মিউজিয়াম থেকে খুঁজে উত্তরটা লিখবে। এটা কিন্তু পড়াশোনার মতো না, একদম এক কথায় উত্তর হতে পারে, এক লাইনের উত্তর হতে পারে, বড় বড় পড়াশোনার মতো না। তাহলে এডুকেশনাল ট্যুরটার একটা অন্য মানে দাঁড়াবে, সে নিজে সার্চ করতে থাকবে। আমাদের কাছে ধারণা হয়ে গেছে যে একটা এডুকেশনাল ট্যুর মানে হই হই করে যাওয়া, হই হই করে ফেরা, এইটা আসলে তা নয়। স্কুলগুলোতেও এই সিস্টেমটা চালু হলে ছাত্রছাত্রী নিজে সেখান থেকে সার্চ করে সেটা লিখবে এবং পরে মাস্টারমশাইদের কাছে জমা দেবে। তাহলে একটা অন্য সার্থকতা এসে দাঁড়াবে এই ট্যুরটার মধ্যে। যার ফলে এই এডুকেশন ট্যুরটা অবশ্যই হওয়া উচিত, এবং বছরে একবার না একাধিকবার হতে পারে। আমাদের একবার করতে অসুবিধা হয়ে যায়। নতুন বিষয়ে জানা তো আছেই, কিন্তু তার সাথে সাথে বন্ধুদের সাথে মিলেমিশে থাকা, এইসব গুণ তো অনেক প্রকাশ পাবে নিশ্চয়ই। হ্যাঁ, এখন এটা আমাদের খুব প্রাচীন একটা কথা আছে
যে যখন মানুষ এই ট্যুরিজম ট্রাভেল এগুলো এই কনসেপ্টে শুরু হয়নি, যখন ছিল তীর্থ ভ্রমণ করতো মানুষ বহু প্রাচীনকালে, তখন বলতো যে কোনো ভূমে 3 রাত কাটালে অনেক কিছু জানা যায়। মানে আমাদের বাংলায় চলিত কথায় আমরা বলতাম, তেরাত্রির যদি তুমি কাটাও একটা জায়গায়, তুমি মানুষ সম্বন্ধে, মাটি সম্বন্ধে, সেখানকার হাওয়া সম্বন্ধে তুমি অনেক কিছু বুঝতে পারবে বা জানতে পারবে। তো আমি ট্যুরের কনসেপ্টটা কীরকম, আমি একদিনের জন্য যাচ্ছি না বেশি দিনের জন্য যাচ্ছি। স্বাভাবিক যদি একদিন সকালবেলা গিয়ে চলে আসি, সে ট্যুরের কনসেপ্টটা অন্যরকম। আর যদি 3 দিন থাকি, তাহলে একদিন পাশাপাশি যে বন্ধুরা থাকছে বা বাইরে বেরিয়ে গার্জিয়ান হিসাবে মাস্টারমশাইদের সে কাছ থেকে কতটা দেখছে, কতটা কাছে পাচ্ছে, এর একটা আলাদা গুরুত্ব আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেটা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। যে ছেলেটা খুব বাড়িতে 1 গ্লাস জল গড়িয়ে খায় না, সে তখন কিন্তু নিজের বাসনটা নিজে ধুচ্ছে, সে তার জামা কাপড়টা নিজের যা যা নিয়ে গেছে পরের দিন যা যা দরকার, সে ব্যাগটা নিজে গুছোচ্ছে। সকালবেলা বিছানায় যেখানে শুয়েছিল তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে মাস্টারমশাই, তোমার বিছানা তুমি টান টান করে পরিষ্কার করো। এই যে শুধুমাত্র এডুকেশনাল টুর ওইটা শিখছে তা নয়, কিন্তু সে বন্ধুদের সাথে মিশতে হয় কীভাবে, কীভাবে ভালো ব্যবহার করতে হয়। এই যে আমাদের বেশিরভাগ তো এখন একটা আধটা সন্তান, তো তারা একটুখানি স্বাভাবিক একটুখানি মানসিকতাটা একান্নবর্তী পরিবারের মতো হয় না। কিন্তু যখন সেই একান্নবর্তী একটা পরিবারের মধ্যে গিয়ে পড়ছে, একটা পরিবার, তখন একটা ছেলে আর মাস্টারমশাইরা গিয়ে একটা পরিবার, সে তখন কনসেপ্টগুলো। এবং তাকে দায়িত্ব দিয়ে আমরা ট্যুর করাতে গিয়ে দেখেছি, একটি ছেলেকে দিয়ে বললাম, জাস্ট কিছুই না, আমরা পুরীতে নিয়ে গেছি ছেলেকে। পুরীতে নিয়ে গিয়ে বললাম যে দেখ, পুরীতে এসেছি, গজা খাওয়া হবে, কতজন আছে তুমি দেখো, তার হাতেই টাকা দিলাম যে তুমি গিয়ে পুরীর গজা কেনো। যদি কম পড়ে, কিন্তু কেউ যদি না পায়, এটা তুমি যেহেতু লিডার, দুজনকে লিডার করে তোমার দায়িত্ব। কোনো কারণে 40টা কেনা হয়েছিল গজা, কোনো কারণে দেখা গেল যে ওদের একটা গজা কোনো কারণে মিসিং ছিল। এবং আমি দেখছি যে ও কিন্তু মাস্টারমশাই ছাত্রদের সবাইকে দিয়েছে, তুমি বলছে না। এই যে একটা বড় শিক্ষা, পরে আমি লক্ষ্য করার পর ওকে আমাদের থেকে ওকে গজা দিয়েছি, কিন্তু এই যে একটা বড় শিক্ষা, যে আমার দায়িত্ব পড়েছে, যেহেতু আমি কিন্তু সকলের মধ্যে সৃষ্টি করি না। আর একটা জিনিস শেখানো হয়, যেটা আমরা গিয়ে বলতাম, এটা অনেকটা ক্যাম্পিং গাছের কথা। ধর একটা কেক দেওয়া হয়েছে, সবাইকে কেক দেওয়া হয়েছে, এই যদি লিডার না পায় বা যে ডিস্ট্রিবিউট করছে সে পেলো না, আমি বলতো শোন, যে পায়নি হয়তো 2জন পায়নি, তোরা প্রত্যেকে একটু ভেঙে ভেঙে এদের দে। দেখা গেল এই যে আমরা যেটা, আমি ভাবি কি আমার স্বার্থপরতার জায়গা থেকে শেখা, যে একটা করে গোটা কেক সবাইকার হাতে দিয়ে একটু করে ভেঙে দিয়েছি, যখন হাত পারলো 40টা ভাঙা কেকে মূল্যটা 5খানা থেকে 7খানা কেকের মূল্য সমান হয়ে গেল। তো একটা কেকের জায়গায় এই যে আমি যখন দিই, আমি যখন পাই হাত পেতে, সেটা অনেক বেশি করে আসতে পারে। এটা একটা বড় শেখার জায়গা আর কি, বড় শেখার জায়গা। এইগুলো যেগুলো আমরা স্কুলে পারি না, সেগুলো বাইরে বেরিয়ে প্রকৃতির সাথে, ওই মাটির সাথে একটা অন্যভাবে ওদের এইগুলোও শেখানো যায় তাদের ভীষণভাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা যখন নিয়ে গেছিলাম কিছু ছাত্রছাত্রীকে শান্তিনিকেতনে, তখন সকাল 7টায় ওঠার কথা ছিল, মানে সকাল 7টায় আমরা সাদা জামা কাপড় পরে উপাসনা গৃহে যাব। কিন্তু সবাই বলছে রাত, সবার তো অভ্যেস আছে 8টায় 9টায় 10টা 11টায় ওঠা, কিন্তু আমরা দেখেছিলাম প্রত্যেকে কিন্তু 7টার মধ্যেই সেই পরিষ্কার রেডি হয়ে সাদা জামা কাপড় পরে একদম রেডি হয়েছিল সেই উপাসনা গৃহে যাওয়ার জন্য। এটাও একটা কিন্তু দারুণ শিক্ষা এই শিক্ষামূলক ভ্রমণ বা এডুকেশনাল ট্যুরের ক্ষেত্রে। একদম একদম ঠিক, কারণ আমরা ওদের দায়িত্বটা বা কর্তব্যটা আমরা বলি না, যেটা এখানে থাকতে গিয়ে সবটাই ভেসে যায়। সেটা হয় কি, ওদের ওখানে দায়িত্ব কর্তব্যটা দিলে পৃথিবীতে সবচেয়ে বেশি, এটা বলে রাখা ভালো, যে ছাত্রছাত্রীদের যে বয়সটা থাকে, পৃথিবীতে সবচেয়ে বেশি কাজ এবং স্বতঃস্ফূর্তভাবে ডিসিপ্লিন রয়েছে এবং সব কিছুভাবে করানো যায় একমাত্র ওই মোটিভেশনের ছেলেদের, যাদের মোটিভেট করা যায়, মানে একদম নরম তাল থাকে। যার ফলে আমরা পৃথিবীতে এরকম বড় বড় কাজ হয়েছে, যাদের এই এডুকেশনাল ট্যুরের মতো বা এই ধরনের ছেলেদের নিয়ে আমরা অনেক কাজ সারা পৃথিবীতে হয়েছে। বলতে গিয়ে আমার একটা ছোট কথা আমি বলি, আমরা সেবার যাচ্ছি একটা জঙ্গল ভ্রমণের একটা ট্যুরে দুমকা জেলায়। সেখানে বার্মেশিয়া থেকে একটা বাস পৌঁছে দেয় রামপুরহাট থেকে, আর ওখান থেকে আসনমণি বলে যে বাসটা সারাদিনে 2টো আসে, 11টায় একটা বাস আসতো সকাল, আর বিকালবেলা 4টে আসতো।
তো 11টার বাসটা মিস করলো, আমাদের 4টে পর্যন্ত বসতে হবে 5 ঘন্টা। তো আমি বললাম তোরা কি করবি দেখ, এই পথটা বেশি না, 6 কিলোমিটার পথ ছিল। তো আমি দেখ এটা আমরা যদি চেষ্টা করি আমি 6 কিলোমিটার হাঁটতে পারবো। তা দেখা যাক দু একটা খাবার দাবারের ভারীগুলো ছিল, তো আমি দড়ি দ্বারা আমরা বেশি নিই, ওই দড়ি দ্বারা দিয়ে বেঁধে আমি খাবারের পেটিটা যেমন এই চা বাগানে বা মালপত্র পাহাড়ি এলাকায় নেয় না, ওই তলা দিয়ে ফিতে মতো করে মাথায় দিয়ে নিয়ে আর একটু বেন্ট হয়ে, তো আমি প্রথম বেশি ওয়েটটা দিয়ে হাঁটতে শুরু করলাম। ওরা যে যার ব্যাগ নিয়েছে, আপনারা বললে বিশ্বাস করবেন না, এই যে মোটিভেশন যেতে যেতে শিক্ষা লাভারে ওরা তখন ঠিক করছে আমাকে কীভাবে রিলিভ করা যায়। ওরা নেওয়ার পর ওরা ওইভাবে নিতে পারছে না। আমি দেখলাম দুটো ছেলে রাস্তা দিয়ে যাওয়ার পথে, জঙ্গলের রাস্তা ছিল, একটা বড় ডাল কোত্থেকে নিয়ে চলে এলো, ওটা নিজেরা ভেঙে টেঙে ঠিক করলো, স্যার দাঁড়ান বলে ওরা এবার বাঁধার প্যাটার্নটা চারটেভাবে বাঁধলো, বেঁধে ওরা সামনে যে ভারী ছিল ওরা কিন্তু ওই ডান্ডাটা মাঝখান দিয়ে ঢুকিয়ে ওই পালকি নেওয়ার মতো করে ওরা নিয়ে যাচ্ছে। এই যে আমাকে আর বলতে হয় না, ওরা নিজেরাই খুঁজে বার করে নতুন চিন্তা ভাবনা, নতুন, হ্যাঁ, যত মানুষ এই প্রবলেমের মধ্যে গিয়ে পড়বে তত এটা একটা জায়গা কি হয়। তো একটা কথা হচ্ছে যে প্রথমেই যেটা আমি বলতে চাইছিলাম প্রভুকে, যে দুটো পার্ট কিন্তু আমি যদি খুব লাক্সারিয়াস ট্যুর করি এইগুলো কিন্তু আসবে না। আমি একদম একটা ফিটফাট একটা কোম্পানিকে দিয়ে দিয়েছি, মাস্টারমশাইরা নেই, সে আমাদের যাওয়ার সাথে সাথে ট্রেনে উঠে বড় বড় প্লেট দিয়ে দিল খাবার, একদম আবার সেই নিয়ে আবার সেই নামছি উঠছি, খাবার দাবার বড় বড় হোটেল, বড় বড়, যেখানে প্রবলেমই নেই সেখান থেকে শিক্ষাগুলো আসতে পারে, শিক্ষাও নেই, শিক্ষাও নেই। আচ্ছা, অনেক সময় খরচ পেশের জন্য অনেক স্কুল বা ছাত্রছাত্রীরা সেই শিক্ষামূলক ভ্রমণ করতে পারে না, তাহলে কম খরচে কিভাবে এই সমস্ত শিক্ষামূলক ভ্রমণ করা যায় সে সম্বন্ধে আপনার মতামত কি? কম পয়সায় ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে আগের শব্দটা, যে আমি কতটা সুখ দেবো, আমাদের যে বেড়াতে বেরিয়ে পয়সাটা কিন্তু ভ্রমণের চেয়ে বেশি ডিস্ট্রিবিউট হয়ে যায় সুখের উপর। আমি কতটা সুখ দিয়ে নিয়ে যাব তার উপর পয়সাটা ডিফারেন্স করে। আমি ওই শান্তিনিকেতন অপূর্ব বলছি, শান্তিনিকেতন যাওয়ার কথা। শান্তিনিকেতন এখন দেখি যে কেউ যায় একটা এক্সপ্রেস ট্রেনে যাবে, 100 টাকা টিকিট। আমি এখনো পর্যন্ত শান্তিনিকেতন গেলে এই বদ্রেশ্বরে থাকি আমি, চন্দননগর থেকে একটা প্যাসেঞ্জার ট্রেন যায় 11টার সময়, বাড়িতে দুটো ভাত টাত খেয়ে দিয়ে ওখানে বসি, 4টের সময় নামিয়ে দেয়। আমি লাস্ট গেছিলাম করোনার আগে, 22 টাকা টিকিট ছিল, তাহলে আমি দেখুন যাতায়াত আমার 222 টাকা টিকিট, এখনো শান্তিনিকেতনে যাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে যে আমি কিভাবে নিয়ে যাবো সেটা, আমি যদি এক্সপ্রেস ট্রেনে নিয়ে যাই বা টিকিটের দামটা বেশি, খাওয়াবো কোথায়? আমি নিয়ে গিয়ে যদি বলি দেখ একটা ভাত ডাল একটা মাছ দিয়ে ছেলে পেলেদের পেট পুড়ে খাওয়া হয়ে যায়। আমি যদি চব্বচস্য করে একটা বড় দামি হোটেলে খাওয়াতে চাই, এই যে আমি বললাম একটা মাছ দিয়ে 50 টাকা খাওয়া যায়, এই একটা মিলই কিন্তু 200 টাকা নিয়ে নেবে একটা 12 হোটেলে গেলে। তো আমি খরচটা আমি কিভাবে থাকবো? এখনো শান্তিনিকেতনে ধর্মশালাও আছে, পাশাপাশি যখন বড় বড় হোটেল লেগে ওখানে ধর্মশালাও আছে, গিয়ে থাকা যায়। আগে থেকে যেত ছেলে মেয়েরা গিয়ে ভারত সেবাশ্রম সংঘ আছে, একটু দূরে হয়েছে, নতুন যদি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমি কিভাবে কোনো এর ওপর খরচটা বাড়ি, ভ্রমণটাই কিন্তু খরচ নেই। একটা ছেলে যে 10,000 টাকা খরচা করে শান্তিনিকেতনে, সেও যা দেখছে, যে 1000 টাকা খরচা করে সেও ওইটা দেখছে, বাকি খরচটা কিন্তু আমার লাক্সারিতে। আমি সেটাকে যদি যত কমাতে পারবো আমার ট্যুরটা তত কম পয়সায় হয়ে যাবে। আমরা মেনে নেওয়াটা, যে এই যে মানিয়ে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ট্যুরে, তাতে পয়সাটা কম বেশিটা ওইখানে। সুন্দরভাবে বুঝিয়ে দিলেন শক্তিপদ ভট্টাচার্য মহাশয়। এই আচ্ছা, এবার আমার প্রশ্ন, যে ইউথ হোস্টেলে যে ব্যবস্থা রয়েছে সেই ব্যাপারে আপনি একটু বলুন। ইউথ হোস্টেলস যেটা একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে জানেন, এই কনসেপ্টটা সারা পৃথিবীতে আছে ইউথ হোস্টেলসের। আগে ইউথ হোস্টেলসের একটা অর্গানাইজেশন এটাকে চালাতো। ওয়েস্ট বেঙ্গলে যে ইউথ হোস্টেল সিস্টেম আছে সেটা গভর্নমেন্ট পরিচালিত করে। আগের ইউথ হোস্টেলসে যে ডরমেটরি বেসিসে থাকতে গেলে কার্ড হোল্ডার হতে হতো, তাতে 2 টাকা করে হিসেবে থাকা যেত। বাইরে সারা পৃথিবীতে ইউথ হোস্টেলসে গেলে এখনো পর্যন্ত এরকম কম পয়সার ডরমেটরিতে একসাথে থাকতে হয়, কিছু নিয়ম ফলো করতে হয়। 10টার মধ্যে শুয়ে পড়তে হবে, সারাদিন ওখানে এনজয় করা যাবে না, হোটেল কনসেপ্ট না। তুমি সকালবেলা গিয়ে তুমি আবার ট্যুরিস্ট স্পটের বিভিন্ন যা যা দেখা যাচ্ছে সেগুলো দেখতে চলে যাও। ওয়েস্ট বেঙ্গলে ট্যুরিস্ট ইউথ হোস্টেলসের কনসেপ্ট একটু আলাদা। এখানে হোটেল কনসেপ্টের মতো, এখানে অনলাইনে বুক করতে হয়, সেখানে গেল ওখানে নানা রকমের রুম টুম আছে, এখানে কার্ড হোল্ডারটা দিয়ে আর হয় না। কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ইউথ হোস্টেলসে যারা থাকবে তাদের এই কম পয়সা থাকার ব্যাপারটা আছে।
এখানের কাছে সেখানে কারা থাকতে পারবে এটা বড় কথা। ইউথ হোস্টেলস একটা অর্গানাইজেশন, সেখানে একটা কার্ড করতে হয় ইয়ারলি, একটা মেম্বারশিপ কার্ড নিতে হয়। সেই মেম্বারশিপ কার্ডটা থাকলেই সে অতি অল্প বয়সে, মানে আমরা যখন খুব ভ্রমণ করছি, সাইকেলে যাচ্ছি, পায়ে হেঁটে করছি, পাহাড়ে যাচ্ছি, তখন 2 টাকা করে লাগতো। এখন সেটা একজন থাকার এতে খুব জোর কোনো জায়গায় 100 টাকা, কোনো জায়গায় 150 টাকার মতো থাকার চার্জ হয়েছে রাতে থাকাটার জন্য। তো এইটা এখন আরও নানান কনসেপ্ট হয়েছে। তবে ইউথ হোস্টেলসটা ওইভাবে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আছে। ওই কার্ড হোল্ডার যারা, তারা গিয়ে কার্ডটা দেখে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা না, ওয়েস্ট বেঙ্গলের কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা আছে। আচ্ছা, যাদের কার্ড নেই সরাসরি কি যেতে পারে তারা? তো কার্ড নেই যারা, কার্ড মানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছেন না? ওয়েস্ট বেঙ্গল। না, ওয়েস্ট বেঙ্গলে তো সিস্টেমটাই আলাদা। এই কার্ডটার প্রয়োজন নেই, কার্ডটা না থাকলেও সে থাকতে পারবে, তার জন্য তাকে অনলাইন বুক করতে হবে। এরকম অনেকগুলো জায়গায় ইউথ হোস্টেলস আছে এখনো পর্যন্ত। এই রিসেন্ট একটা খুব ভালো জায়গায় ইউথ হোস্টেলস আমার হয়েছে, বালিদ্বীপ। এটা অনেকের মনে নেই, খুব কম পয়সায়। প্রায় বালিদ্বীপটা হচ্ছে আপনার ওই সুন্দরবনের সজনেখালির যে আগের দ্বীপটা, এখানে গোসাবা দ্বীপ, আচ্ছা, তারপরে মাঝি গদখালি থেকে সামনে যে বড় দ্বীপটা, ওই দ্বীপটা হচ্ছে বালিদ্বীপ। ওই দ্বীপে প্রায় 22 বিঘে জমি নিয়ে একটা ইউথ হোস্টেলস হয়েছে। একদম ছাত্রছাত্রী নিয়ে গেলে খুব ভালোভাবে থাকার জায়গা। ওটাতে আপনার ওই অনলাইন বুক করে যেতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখেছি যে যখন স্কুলে বলা হয় যে শিক্ষামূলক ভ্রমণ আছে বা এডুকেশনাল ট্যুর আছে, ছাত্রছাত্রীরা মোটামুটি রাজি থাকে, ওরা খুব আনন্দ করে, হ্যাঁ যাবো। কিন্তু বাড়ি থেকে গার্জেনরা বাধা দেয়, বলে না যাস না, এই হতে পারে তাই হতে পারে, সিকিউরিটি ভয়। সেই ব্যাপারটা কাটানোর জন্য আপনি কিছু বলুন। এখন যে ব্যাপারটা হচ্ছে যে কি বলবো, গার্জেনদের আসলে ভীতিটা আগে ছিল না। আমরা যখন ছোট ছিল, বেশিরভাগ তো একটা করে সন্তান হয়ে গিয়ে ভীতিটা বাবা মায়ের কাছে হয়েছে। তবে ব্যাপারটা হচ্ছে নিজেরা ছেলেপুলেদের একটা সময় তো ছাড়তেই হয়, পড়াশোনার কারণে একটা ছেলেকে ছাড়তেই হচ্ছে। সব ছেলে মেয়েরা, কেউ ব্যাঙ্গালোর, কেউ পুনা, কেউ ভারতবর্ষ ছেড়ে আবার সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, শুধু চাকরি কেন, পড়াশোনার কারণেই তাদের যেতে হয়েছে। এডুকেশনাল ট্যুরে যদি গার্জেনদের উদ্দেশ্যে বলবো, তারা যদি ছেড়ে দেয় আগে থেকে, তাহলে কিন্তু সে আফটার 12 যে কলেজ লেভেলে পড়াশোনা করার জন্য যাচ্ছে, সে কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যায়, একদম ঠিক একটা পার্টটা নেওয়া হয়ে যাচ্ছে। তাহলে একটা ছেলে গিয়ে খুব, সে একটা ছেলে কোনোদিনই বাইরে যায়নি, সে কি হঠাৎ করে একটা জায়গায় গেল, সে নিজে খুব নার্ভাস হয়ে পড়বে, এবং গার্জেনও তাকে এত বেশি করবে। দেখবেন আপনার ছেলে এডুকেশনাল ট্যুরে যেতে যেতে সে নিজের একটা মানসিক জোর এমন তৈরি হয়েছে, সে তখন গার্জেনকে বলবে, না বাবা বা মা, তোমার কোনো ভয় নেই, আমি তো আগে গেছি, এখান তো থেকেছি, দেখো না আমি পারবো। এই যে পারবো, এটা একটা পাড়ার জায়গা। এটা একটা বিরাট শিক্ষা যে বাইরে গিয়ে অনেকে ডিপ্রেশনে ভোগে, কারোর সাথে বন্ধুত্ব করতে পারে না, একদম ঠিক। তার কিন্তু প্রাথমিক পাঠ এই এডুকেশন ট্যুর বা শিক্ষামূলক ভ্রমণ। একদম ঠিক। ভ্রমণ মানে শুধু দূরেই নয়, স্কুলের কাছাকাছি হতে পারে, সকালে গিয়ে বিকেলে ফেরা হতে পারে। সেই ব্যাপারে আপনি একটু আমাদের সাজেশন দিন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে ভ্রমণ মানেই যে আমাদের পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে হবে এমন তো না। অজানাকে জানা, অজানাকে দেখা, তার সেটাই হচ্ছে সবচেয়ে বড় ভ্রমণ। যেমন আমি যে স্কুলে শিক্ষকতা করতাম, সেই স্কুলের অনেক ছেলে মেয়ে গ্রাম দেখেনি, তো অথচ কম পয়সায় আমি বললাম হেডমাস্টার থেকে পারমিশন নিয়ে 11-12 ক্লাসের ছেলেদের বললাম, শোন কালকে 10 টাকা করে পকেটে করে নিয়ে আসবি, আর সাইকেলটা থাকতে হবে, সাইকেল চালাতে জানতে হবে। অনেকে বললো, আমি তো মেয়েরা অনেকে পারতো না তখন সাইকেল চালাতে, কিছু মেয়ে পারতো, তাহলে ডিস্ট্রিবিউট করলো, তোরা কি কেউ ডবল বাইকে চালাতে পারবি? তখন যে একদম সাইকেল চালাতে পারলো, সে তাকে একজন ডবল বাইকে অ্যাডজাস্ট করা হলো। তা আমরা গ্রাম দেখতে পেতাম। আমি এখানে দেখাতে গিয়ে, আপনারা জানেন, এই গ্রাম ওরা দেখে এত আনন্দ, গাছপালা, শান্ত জায়গায়, তার ভেতর দিয়ে আমরা এতগুলো মানে ছেলে চালিয়ে যাচ্ছি, তার একটা আনন্দ, কোথাও খালপাড়ের একটা সৌন্দর্য, সেখানে বসে আমরা সবাই মিলে একটা গান করছি। তারপরে হচ্ছে গিয়ে আমাদের ভদ্রেশ্বর যেহেতু বিঘাটির এখানে গ্রাম পেড়ি, দিল্লি রোড পেড়ি একটু ভেতর দিকে গেলে ওখানে রাসবিহারী বসুর জন্মস্থান। এখানকার ছেলেমেয়েরা যায়নি, দেখেনি, এটা কিন্তু একটা বড় এডুকেশনাল ট্যুর। দেখুন, একটা গ্রামের মধ্যে একটা জায়গায়, মামার বাড়িতে পালারা গ্রামে রাসবিহারী বসু জন্মগ্রহণ করেছিলেন। এটাই যদি বিদেশে হতো একটা বড় ফ্রিডম ফাইটার, বা আমরাই তো রাজস্থান যাচ্ছি, ইউপি যাচ্ছি, আমরা এগুলোই দেখতে চাই, একদম তাই। কিন্তু আমার বাড়ির কাছে এটা আমরা দেখতে যাই না। এটা যেমন একটা হতে পারে। আর একটা জায়গায় দেখুন, ছোট ছোট এই শহরগুলোতে অনেক কিছু দেখার আছে। যেমন ধরুন শ্রীরামপুর, চন্দননগর, চুঁচুড়ো,
বা আপনার একটু দূরে কোথাও যে যেমন, বা কলকাতাতে আমরা যদি ছোট ছোট ট্রিপে আমরা যদি পায়ে হেঁটে ঘুরি, খরচটা অনেক কম, আর দ্বিতীয় কথা হচ্ছে দেখা হবে অন্যরকম ভাবে। যেমন সকালবেলায় যদি কেউ চন্দননগরে নামে, চন্দননগরে নেমে তার আগে একটু কথা হচ্ছে যে মাস্টারমশাই নিয়ে যাবেন, তাকে একটু পড়াশোনা করুন, জানতে হবে। কারণ এইসব জায়গাগুলোতে সব গাইড পাওয়া যায় না এখন, কোনো কোনো জায়গায় গাইড বলে না, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা তারা এরকমভাবে ঘুরিয়ে দেখাচ্ছেন বা করাচ্ছেন, বা অথবা প্রচুর পয়সা নিয়ে এটা কোনো একটা নতুন কনসেপ্ট তৈরি হয়েছে ভ্রমণে, হেরিটেজ ওয়াক। একটা হেরিটেজ ওয়াকে যে পয়সা সেটা তো ছেলেপুলেরা দিতে পারবে না, তাহলে মাস্টারমশাইকে পড়াশোনাটা করতে হবে আগে একটু। একটা চন্দননগরে নেমে এসে দাঁড়ানো স্ট্যান্ডের ধার থেকে যদি পাতালবাড়ি থেকে শুরু করেন, পাতালবাড়ি এপাশে 300 বছরের প্রাচীন চার্চ, কনভেন্ট, একটা মিউজিয়াম, ওখানে একটু গেলে কানাইলাল মূর্তি, পাশে নেই মাখনলাল ঘোষালের মূর্তি চার্চের আগে। মাখনলাল ঘোষালকে এই একটা মূর্তি কিন্তু হাজারো কথা জানা দিচ্ছে। মাখনলাল ঘোষাল তখন চট্টগ্রাম অস্ত্রাগারের একজন বড় বিপ্লবী ছিলেন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার থেকে সে আত্মগোপন করলেন কোথায়? ফরাসি চন্দননগর, যেখানে ইংরেজ সৈন্য আসতে পারবে না। তিনি মারা গেলেন রাতের অন্ধকারে টেকারের বাহিনী এসে। এই যে যেগুলো সে ইতিহাসে পড়েছে, একটা মূর্তির সামনে দাঁড়িয়ে তাকে চাক্ষুষ হয়ে উঠছে। ইচ্ছে হলে সেই বাড়িটাতেও যাওয়া যেতে পারে, বাড়িটাও এখনো আছে। অথবা কানাইলাল স্কুলটা দেখালেন, দুটো সেকশন, ফ্রেঞ্চ সেকশন, ইংলিশ সেকশন। এখানে কানাইলাল পড়তেন, সবচেয়ে বড় কথা না, কানাইলালের চিতাবস্যটা স্কুলের একটা বক্সের মধ্যে রাখা আছে। ওটা যদি দেখান, ছেলেপুলেদের এমনিই মাথা নত হয়ে আসবে। আবার আপনি ওদিক দিয়ে চলে যান, আবার স্ট্যান্ডের ধারে উঠে পড়ুন, চন্দননগর কলেজ দেখান। চন্দননগর থানাটা পুরনো, একদম ফরাসি থানা ছিল, এখন আমাদের থানা। ওদের কোর্টটাকে নিয়ে গিয়ে দেখান যে এত বড় একটা হোটেল ছিল সেখানে। ওখানে বারোদুয়ারি যে ক্লক টাওয়ারটা রয়েছে, ওখানে রানীঘাট, যেখানে ভূকৈলাসের রানী খিদিরপুরে তিনি রানী তৈরি করে দিয়েছিলেন ঘাটটা। এছাড়াও ইচ্ছে করছি যে চাঁদনিটার কথা বললাম, স্ট্যান্ডের ওপর চাঁদনিটা, এইটা করতে করতেই আপনার সারাদিন কেটে যাবে। এছাড়া খাওয়া দাওয়াটা রইলো, নিজেদের ইচ্ছে মতো খাওয়া হলো, স্ট্যান্ডের ধারে বসা হলো, এরকমভাবে শ্রীরামপুর, চুঁচুড়ো। এছাড়া আরও যদি সময় থেকে আরেকটু এগিয়ে গিয়ে আপনারা ওই ফরাসি যে এটা ছিল আপনার কবরস্থানটা, যেটা কৃষ্ণবাবু স্কুলে গেছে, লাল দিঘি মিউজিয়ামের কথা আগে বললাম। ওই চন্দননগরে এটা ছাড়াও আরও কতগুলো মিউজিয়াম তৈরি হয়েছে পার্টি। ওই চন্দননগর কলেজ একটা বড় মিউজিয়াম তৈরি হয়েছে। তো পয়সাটা বড় কথা নয়, সময়টা কিন্তু হাতের কাছে, এবং শুধুমাত্র খুব আনন্দ জায়গা। ভদ্রেশ্বর কেউ যদি আছে, কেউ কিছু নেই, কিন্তু ভদ্রেশ্বরেতেও প্রচুর জায়গা আছে যেগুলো দেখলে শিহরিত হতে হয়। এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা বাংকার আছে, তাই না? আমি যদি ছেলেদেরকে গল্পটা বলতে পারি, এটা একটা জীবন্ত হয়ে যাবে। একদম একদম। তাহলে কি শুধু ভদ্রেশ্বর চন্দননগর নয়, প্রত্যেকটা জায়গায় একটা ইতিহাস আছে। যে স্কুলে আমার ছেলেটি পড়ছে, এই গ্রামের একটা ইতিহাস আছে, আশপাশের গ্রামগুলোর একটা ইতিহাস আছে। যেখানে মানুষের সভ্যতা, মানুষ বসবাস করছে, সেখানে তো গল্প থাকবেই, সেখানে ইতিহাস তো তৈরি হবেই। আমাদের গল্পটা বলতে বলতে তার কাছে ছাত্রের কাছে উপস্থাপন করা, এটাই হচ্ছে সবচেয়ে বড়। ওই যেগুলো অজানাকে জানা, অজানাকে দেখা। কিন্তু সেটা যদি ঘরের মধ্যে না হয়ে বাইরের প্রকৃতির মধ্যে, ওই স্পটে যেটা সম্বন্ধে বলছি সেটার সামনে দাঁড়িয়ে হয়, তার একটা ফিলিংস আছে আলাদা। এটাই ভ্রমণ। মানে খালি প্রয়োজন হচ্ছে ইচ্ছেটা, বা সেই শিক্ষক যাতে নিয়ে যাবেন, বা সেই পরিকাঠামোটারও দরকার। একদম দরকার। কিছু না হোক, একদম এখন ছেলেপুলেদেরকে সবাইকে সাইকেল আছে, একটু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেই কিন্তু এটা ভালো হবে। সকালবেলা একটু বেরিয়ে পড়লে, বিকালবেলা আবার স্কুল শেষে আমি যদি ফিরে আসি, সাইকেল নিয়ে গিয়ে আশপাশে দেখবেন আপনার অনেক জায়গা, অনেক জায়গা। এইরকম একদিনে প্রায় একটা ছেলে ধরুন যে সময়টা বললাম 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত সাইক্লিং করতে পারে। আমাদের ধারণা নেই ওরা কিরকম ভাবে, মানে আমরা বুঝতেই পারবো না, খালি ওদের আন্ডার এস্টিমেট করা যাবে না। কিন্তু একটা ছাত্রকে নদীর যে পাওয়ারটা থাকে, ওর যে বারুদটা আছে, ওটা খালি উস্কে দেওয়া দরকার। আমরা কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। মানে কি সাংঘাতিক সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে দেয় একটা চুপচাপ বসে থাকা ছেলে, অবাক হয়ে যাবে। এবং ওদের কোনো ক্লান্তি নেই, মাস্টারমশাই ক্লান্ত হয়ে পড়বে সাইকেল চালাতে গিয়ে, ওদের কোনো ক্লান্তি আসবে না। কিন্তু ওই এজটা, মানে ওই বয়সটা, শুধু মোটিভেট করা। যার মানে ভ্রমণে কিন্তু খুব পয়সাটা, কিন্তু আমি চিরকাল বলে এসেছি, আজও বলছি, ভ্রমণের পয়সার দরকার নেই, দরকার হচ্ছে মনের। এটা হচ্ছে একটা দারুণ আলোচনা হলো শক্তিপদ ভট্টাচার্যর কাছে, এবং ওনার যে কর্মকাণ্ড সেটা আমি নিশ্চয়ই ভিডিওতে দেখাবো। আর ওনাকে ভীষণ ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন, ভ্রমণে থাকুন। ভ্রমণ করলে জীবনে সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব বেশি আনন্দে থাকতে হবে, খুব বেশি আনন্দে থাকতে হবে।